এটাও আবারও বলবো যে অ্যাটলিস্ট আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু এটা তীব্র বিরোধিতা করেছেন। এবং ভালো হোক খারাপ হোক, আমি মানি না মানি, উনি কিন্তু এটার এই এজেন্ডা নিয়ে কিন্তু উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আঘাত ছেড়েছেন। ওনার বিরোধিতা কনসিস্টেন্ট, একদম কনসিস্টেন্টলি বিরোধিতা করে আসছেন। নিজের ট্যাক্সটা কমানো, নিজের ট্যাক্সটা কমানো। কিন্তু আমাদের যেটা বোঝা উচিত যে সত্যি সত্যি বাস ভাড়ার শুধু, এবং আরো একটা কথা, এটা বাস যেমন ভাড়া বাড়ানো উচিত, কতটা বাড়ানো উচিত এটা নিশ্চয়ই সরকার বিবেচনা করা উচিত, কারণ সত্যি সত্যি সাধারণ মানুষের কথাটা ভাবতে হবে। সঙ্গে সঙ্গে এটাও বলা উচিত, এই যে দীর্ঘদিন আমরা যদি আজকে লাস্ট 20 বছরের আমরা হিসেব বার করি যে কটা বাস ছিল, কটা বাস উঠে গেছে, এবং তার অধিকাংশই দেখব যে রাজনৈতিক দল বিগত 20 বছরে যেভাবে বাস মালিকদের উপর অত্যাচার করেছেন, এবং তার মূল সমস্যার হলো এটা। আমরা জানি যে তারা কি ধরনের ইউনিয়নবাজি করে এই গভর্নমেন্টও কন্টিনিউ করছে, যারাই করছেন সেটা ভাই ভাই না, সেটাই বলছি। এইগুলো কিন্তু একটা বড় কারণ। শুধু ডিজেলের দাম, এটা ডিজেলের দাম ইজ এ ফ্যাক্টর, কিন্তু নট দ্য যে সমস্ত ডিজেলের দামের জন্য এটা বাসগুলো বন্ধ হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্টর নয়। সত্যিটাকে আমাদের মানা উচিত। যে যেখানে যেরকম সুবিধা দেখেছেন, মালিকের জন্য বলার কেউ না, মালিকের জন্য বলার, অথচ মালিক হলো আসল জিনিস। না না, সে না থাকলে শ্রমিক থাকবে না। সবচেয়ে বড় কথা ধারণা হচ্ছে বাস মানে সব বড় লোকগুলো হচ্ছে আমাদের সাধারণ মানুষের অবস্থানটা তাই। আমি যদি সিপিএম না করি তাহলে আমার কেউ নেই, আমি যদি তৃণমূল না করি আমার কেউ নেই, মানে যে লোকটা কোনো রাজনীতি করবে না তার কিন্তু কেউ নেই। হ্যাঁ, অর্থাৎ বা উল্টোটাও আবার, যদি যেখানে আমরা ক্রাইসিস দেখি সেখানে যদি তুমি বন্দুক না ধরতে পারো, ধরা যাক কেউ বন্দুক ধরলো, তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, আর যে লোকটা বন্দুক ধরতে জানে না সেই গ্রামেই থাকে, সে কিন্তু কোনো টাকা পাচ্ছে না। এই যে একটা মিস ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এইগুলোর থেকে এবং আমার সবচেয়ে বলার কথা যে ডেমোক্রেসিতে যে বিরোধীদের যে জায়গাটা, সিপিএম পশ্চিমবঙ্গের কি সর্বনাশ করেছেন করেননি আমি সেই খতিয়ানে যাব না। সবচেয়ে বড় যদি খতিয়ান করে থাকেন, একজন সঠিক বিরোধী দলকে কিন্তু ওনারা রেখে যেতে পারেননি, যার জন্য এটা হচ্ছে। আজকে ওনারা যেটাই বলছেন মানুষ কিন্তু সেটা বিশ্বাস করছেন না। যদি ওনাদের বিশ্বাসযোগ্যতা ওনাদের কাজ দিয়ে ভবিষ্যতে আনতে পারবেন কিনা আমি জানি না, যদি পারেন তাহলে আমার মনে হয় সরকারেরও লাভ হবে, সরকারও অনেক কথা শুনতে তখন বাধ্য হবেন। এই জায়গাগুলো নিয়ে আমাদের ভাবা উচিত আমার মনে হয়। একটা বিষয়, হ্যাঁ, আনিসুদ্দা আসবো, তার আগে সিপিআইএম এর প্রাক্তন মন্ত্রী গৌতম দেব আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। গৌতম দা, আপনার কাছে যাব। আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে আমরা বলতে শুনেছি যে দায়িত্বজ্ঞানহীন জঙ্গি ট্রেড ইউনিয়ন, এটা করা উচিত নয়। শিল্প সম্পর্কে বামফ্রন্টের একটা ভাবনার বদল 90-এর দশকের গোড়ার দিকে এলো, এবং তারপরে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে একটা শিল্পমুখী বামফ্রন্টকে আমরা পেলাম। কিন্তু সেটা কি কোথাও ব্যাকফায়ার করেছে বলে আপনার মনে হয়? মানে আমি ব্যাপারটা যদি এইভাবে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ওয়াইজ, তিনি অত্যন্ত বিচক্ষণ যে পশ্চিমবঙ্গের মানুষ জেনেটিক্যালি শিল্প চায় না, শিল্প আনতে গেছিল বলে বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, কারণ সেখানে শিল্পের জন্য জমি নিতে হবে। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই শিল্পের সবকটা দরজা বন্ধ করে দিচ্ছেন, বা এমন একটা পরিস্থিতি সেটা জমি নীতির ক্ষেত্রে, সেটা শিল্পনীতির ক্ষেত্রে তৈরি হয়েছে, এফডিআই বিরোধিতার ক্ষেত্রে, যে শিল্পকর্তারা তারা আকৃষ্ট হচ্ছেন না, বরঞ্চ তারা অনাকর্ষণ বোধ করছেন। কিছুক্ষণ আগে কিছু ফিগার আমরা এই স্টুডিওতে দিই যে অন্য রাজ্য গত এই 1.5 বছরে কত সেখানে বিদেশি বিনিয়োগ হয়েছে, কত দেশি বিনিয়োগ হয়েছে, আর আমরা মানে কয়েক গুণ পিছনে আছি। এমনকি আমাদের প্রতিবেশী উড়িষ্যা রাজ্য থেকেও কয়েক কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে। আপনার কি মনে হয় যে কোথাও এই শিল্প যাব না, জমি থাক, জমি দেয়া যাবে না শিল্পের কারণেও, তাতে শিল্প যদি চলে যায় যাক, এই মানসিকতার ভেতরে একটা রাজনৈতিক প্রজ্ঞা আছে যে পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি শিল্প বিমুখ এবং অনেক বেশি জমির প্রতি ভালোবাসা, যার ফলে শিল্প চলে গেলে অন্তত ভোট ব্যাংকে পশ্চিমবঙ্গে সর্বনাশ হতে পারে, কিন্তু ভোট ব্যাংকে তার কোনো প্রভাব পড়বে না? গৌতম দা, না, পশ্চিমবাংলার মানুষকে আসামি করে দিয়ে লাভটা কি আছে? ডক্টর বিধানচন্দ্র রায় দুর্গাপুর ইস্পাত কারখানা করেছেন, হলদিয়া বন্দরের কাজ শুরু করেছেন, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র করেছেন, কল্যাণী শহর গড়ে তুলেছেন, সল্টলেকের কাজ শুরু করেছেন, জ্যোতি বসুর হাত দিয়ে হলদিয়া পেট্রোকেমিক্যাল শুরু হয়েছে, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র শুরু হয়েছে। আমি যেখানে বসে আছি সল্টলেকে,
এখানে এখন যে 50-60 হাজার ছেলে মেয়ে কাজ করে আইটিতে, তার মধ্যে একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যে বাড়িটা তৈরি হয়েছিল জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হবার আগে। বাংলার মানুষের সমর্থন না পাওয়া গেলে এটা কখনোই হতো না। আর একটা বড় জিনিস ছিল, কংগ্রেস দেশ শাসন করেছে, আমরা বিরুদ্ধে ছিলাম। আমরা যখন রাজ্য চালিয়েছি কংগ্রেস বিরুদ্ধে ছিল, তখনও তৃণমূল হয়নি। কিন্তু উন্নয়নের প্রশ্নে, শিল্পের প্রশ্নে, পরিকাঠামোর প্রশ্নে, রাজ্যের সামগ্রিক বিকাশের প্রশ্নে বিধানচন্দ্র রায়ের, বামপন্থীদের বা বিরোধী নেতা জ্যোতি বসুর সাহায্য পেতে অসুবিধা হয়নি। আমরাও এ দাবি করব না বা এই অন্যায় অভিযোগ আনবো না যে আমরা যখন নানান প্রচেষ্টা নিয়েছি, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু কংগ্রেস দল সমস্ত শিল্পের বিরোধিতা করেছে, সমস্ত উন্নয়নের বিরোধিতা করেছে। কংগ্রেস একটা সর্বভারতীয় পার্টি, তাদের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। তার মধ্য দিয়ে উন্নয়নের কাজ অন্য দল সরকারে আসলেও খানিকটা কংগ্রেসকে জড়িয়ে নিয়ে করা সম্ভব হয়। কিন্তু সমস্যা হলো এই 98 সালে এই যে নতুন দলটা তৈরি হলো, দল হতেই পারে, তারা নির্বাচনে দাঁড়াতে পারে, লড়াই করতে পারে, সরকারের সব কাজে তারা সমর্থন করবে, তার কোনো মানে নেই, বিরোধিতাও করতে পারে। কিন্তু এইভাবে সামগ্রিক বিরোধিতা যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হলো, এতে যে মুশকিলটা হলো, যেটা আজকের ব্যাপার না, কালকের ব্যাপার না, অনেক দিন, অনাগত দিনের ব্যাপার। বিরোধী দলের ভূমিকা কি হবে? নতুন করে তৃণমূল একটা প্যাটার্ন সেট করলো, যেটা পশ্চিমবাংলার প্যাটার্ন ছিল না, এবং they have become the victim of their own performance as the opposition party. কিন্তু গৌতম দা, আপনি নিশ্চয়ই মানবেন যে এই যে সরকারে প্যাটার্ন এসে- তৃণমূল সেট করলো, এই প্যাটার্ন তাদের ডিভিডেন্ড দিয়েছে, তাদের আপনাদের সরিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে। সেটা কিন্তু এই অ্যাগ্রেসিভ অ্যান্টি ইন্ডাস্ট্রি বা কোথাও একটা অ্যান্টি ইন্ডাস্ট্রি টার্ন আছে, এরকম একটা প্যাটার্ন, অ্যান্ড দ্যাট ক্লিকড। এটা জনগণের যে রায়, তাকে খণ্ডিতভাবে দেখা হবে। অর্থাৎ জনগণ রায় দিয়েছেন শিল্প হবে না, এটা কখনোই ঠিক হতে পারে না। ওই হলদিয়াতে আমরা জমি অধিগ্রহণ করেছি, মানুষের সমর্থন পেয়েছি, ওখানে আবার ভোটে জিতেছি। আমি এই যে সল্টলেকের পাশে 4টে সল্টলেক ঢুকে যাবে, এই যে নিউ টাউন বানানো হলো, প্রথম কিছু একটু বোঝাপড়ার অসুবিধা হলেও আমরা পরে মানুষকে বোঝাতে পারলাম, এবং নির্বাচনেও দেখা গেল আমাদের জিততে অসুবিধা হয়নি। আমি বলছি মমতা ব্যানার্জির এখনই পুনর্বিবেচনা করা উচিত। সময় খানিকটা চলে গেছে, 1.5 বছর অনেকটা সময়, কিন্তু যথেষ্ট সময় না। কিন্তু বাকি যে 3 বছর 2-1 মাস আছে, এই সময়টায় সরকার যদি না চলে, লং টার্মে ক্ষতি হয়ে যাবে পশ্চিমবাংলার। যেটা আমরা বলছি, আপনি ঠান্ডা মাথায় সরকার চালান, জমির ব্যাপারে আপনি একটা মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছেন। কারণ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওটা মমতা ব্যানার্জির নীতিগত কথা না, ক্রমশ কথাটা ইভলভ করে গেছে। কোন কথাটা? আমি সিঙ্গুরের সময় যে আলাপ আলোচনার মধ্যে ছিলাম, মমতা ব্যানার্জির অনশনের সময় যে আলাপ আলোচনার মধ্যে ছিলাম, তাতে সেই কাগজপত্র কিছু আমার কাছে আছে, ইনক্লুডিং পিয়ার দাস মুন্সির ড্রাফট ওর অনশন তোলার জন্য। সৌগত রায় চেষ্টা করেছিলেন, পার্থবাবু চেষ্টা করেছিলেন। অনিচ্ছুক কৃষকদের জমি টমি কোনোদিন হাতে নেওয়া যাবে না, জমি অধিগ্রহণ করা যাবে না, এসব শুরুতে কিছু ছিল না।
এবং আমাদেরও পজিশন ছিল হচ্ছে খানিকটা জেদাজেদি করছেন, কিছুটা জমি ছেড়ে দেওয়া যাক, এবং একটা স্টেজে এমন হয়েছিল মিটে যেত, তারপরে ইভলভ করে গেল এবং শি হ্যাজ বিকাম দ্য ভিকটিম অফ হার ওন চয়েস। এখানে এখানে গৌতম দা আমি একটা জিনিস বলবো, আপনি বললেন আপনি সল্টলেকে বসে আছেন। এই সল্টলেকে আমি ফাইন্যান্সিয়াল হাবের কথা বলতে পারি, একাধিক রাজারহাটে আইটি হাবের কথা বলতে পারি। ধরুন ফাইন্যান্সিয়াল হাব এত ঢাকঢোল পিটিয়ে আপনি ছিলেন মঞ্চে, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, প্রণব মুখোপাধ্যায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি ছিলেন, নানা প্রতিশ্রুতি হলো। আজকে এই অক্টোবর 2012-তে দাঁড়িয়ে কটা ইনভেস্টমেন্ট এসছে, একাধিক শিল্প তালুক বা শিল্প বাড়ি ঘোষিত হয়েছে, কিন্তু সেগুলোতে কোনো বিনিয়োগ আসছে না, কোনো আর্থিক প্রতিষ্ঠান উৎসাহী হচ্ছে না, খালি থাকছে। এমনকি ভেঙে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত অবধি বিবেচনা করা হচ্ছে। তো কোথায় পশ্চিমবঙ্গ যে তিমিরে ছিল সেই তিমিরেই দাঁড়িয়ে রইল। আমি রাষ্ট্রপতিকে এই বিতর্কের মধ্যে আনবো না, কিন্তু আমার সত্যিই খুব দুঃখ লাগে যে উনি অর্থমন্ত্রী থাকা অবস্থাতে যে পরিমাণ সাহায্য করলেন, যেভাবে আমরা ফিনান্সিয়াল হাব কাজ শুরু করেছিলাম, বান্দ্রা কুর্লার পর বম্বে ভারতবর্ষে আর দ্বিতীয় কোনো ফিনান্সিয়াল হাব হয়নি যেটা আমরা করছিলাম। এতদূর অগ্রগতি ঘটে গেছিল। 6টা ব্যাংকের চেয়ারম্যান ভারতবর্ষের তারা মঞ্চে বসেছিল, and they agreed to participate in the financial hub. কিন্তু এই সরকার এসে ওটাকে স্ক্র্যাচ করলো করে আমার হিট করে একটা বাড়ি বানিয়েছিলাম কর্পোরেশনের ভবিষ্যতে অফিস হবে বলে, বললো গৌতম দেবের ফিনান্সিয়াল হাব বাতিল, আমরা নতুন ফিনান্সিয়াল হাব করছি এই বাড়িতে। এবং আমি শুনেছি 3-4 কোটি টাকা ফাংশনে খরচা হয়েছিল, সেখানে একটা টেকার পাচ্ছে না। আরে প্রফেশনাল অর্গানাইজেশন তারা শুরু করেছিল, ব্যাংকাররা তারা সাহায্য করছিল, তাদের দিয়ে করাতে অসুবিধা কি ছিল? আমি তো মন্ত্রী ছিলাম না, আমরা তো সরে গেছিলাম, আপনি করতে পারতেন তো। সেই জন্য আমি আবার বলছি, বিপদটা বুঝবেন। আপনি তো রোজই এসব পড়াশোনার আলোচনা চালাচ্ছেন, তাতে লোকজন শুনছে, যা শোনার কথা সে শুনছে কিনা, এবং তাতে কাজের কাজ কিছু হচ্ছে কিনা। 1.5 বছর কাজ হয়নি শুধু তাই না, আপনি লিখে রাখুন 13 এবং 14 মাথায় রেখে আগামী 2 বছর আপনি বুক করে রাখুন, যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছে। আমি এখন দিল্লি যাব, লখনৌ যাব, পাটনা যাব, রাস্তায় রাস্তায় সারা ভারত পরিক্রমা করব। অলরেডি তার রুটিন ঠিক হয়ে গেছে 14কে সামনে রেখে, 13কে সামনে রেখে, পঞ্চায়েত বিশেষ করে 14কে সামনে রেখে তিনি ভারতবর্ষে এখন লড়াই শুরু করবেন। তো গভর্নমেন্টের কি হবে? সেই জন্য যারা মমতা ব্যানার্জিকে বোঝাতে পারেন, ওখানে অরুণাবু আছেন, বড় লয়ার, এই যে মন্ত্রীদের মাথার উপর পরামর্শদাতা করলেন। আর আপনাদের খেয়াল থাকবে, কর্পোরেশনের ভোটের পর আর সল্টলেকের ভোটের পর কর্পোরেশনের মেয়রের মাথার উপর সুব্রত মুখার্জিকে পরামর্শদাতা করেছিলেন, আর সল্টলেকে মেয়রের উপরে, চেয়ারম্যানের উপরে দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা করেছিলেন। কোথায় তারা? এখন যে পরামর্শদাতা নিয়োগ করা দরকার, যেটা হাইকোর্ট থেকে যদি অরুণবাবু করতে পারেন বা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জন্য একটা পরামর্শদাতা। না, এই আপনি যে উপদেষ্টা মণ্ডলী বলছেন কাগজে কলমে, সরকারি কাগজে কলমে, কিন্তু তারা মুখ্যমন্ত্রীকেই পরামর্শ দেবেন। এই দফতর বিভাজন সরকারি কাগজ বলছে না, সরকারি কাগজ বলছে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী। মুখ্যমন্ত্রীকে উপদেশ দিলেও সেই দপ্তরের তো দেবে। সুব্রত মুখার্জির দপ্তরের ব্যাপারে শিশির অধিকারী পরামর্শ দেবে। এটা আপনি বুঝতে পারছেন সুব্রত মুখার্জির অবস্থাটা কি দাঁড়ায়, অফিসাররা কি মেসেজ পায়।
আমি বলছি যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জি দিল্লিতেও ভালো করে সরকার চালাননি। যখন দিল্লির সরকারে ছিলেন তখন কলকাতা থাকতেন, রাস্তাঘাটে লড়াই করতেন। এখন কলকাতার সরকার পেয়েছেন, দিল্লিতে যন্তর মন্তরে লড়াই করতে যাচ্ছেন। সেই জন্য এখন বিষয় হচ্ছে যে আপনার পূর্ব ভারতকে ভারত সরকার ঠিক করেছে আগামী দিনের গ্রিন রেভলিউশনের সেন্টার হিসাবে। গ্রিন রেভলিউশন পাঞ্জাবে, পশ্চিম ইউরোপ, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে এক্সস্টেড। দক্ষিণে গ্রিন রেভলিউশন হবে না, জল নেই। পশ্চিমে মরুভূমি। বাংলার ব্যাপার না, বিহারের ব্যাপার না, ভারতকে বাঁচাতে, ভারতকে খাওয়াতে স্বামীনাথন কমিটির রিপোর্ট হচ্ছে পূর্ব ভারতকে গ্রিন রেভলিউশনের জায়গা করতে হবে। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে। এই সরকারের উচিত দিল্লির সাথে যৌথভাবে তার কমপ্লিট বেনিফিট নেওয়া। 1 মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা আপনার ক্যামেরা পাঠিয়ে দেবেন, সল্টলেক এবং আশপাশে রেডি প্লেস আইটির জন্য, নেওয়ার কোনো লোক নেই। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গত সালে কি হয়েছে, একটা রিপোর্ট পাঠাচ্ছে অ্যাসোচেম। ভারতবর্ষে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে গত বছরেতে 1,78,000 কোটি টাকা, 763টা প্রকল্পে। আর পশ্চিমবাংলায় সেই সময় হয়েছে 1,243 কোটি টাকা, 24টা প্রকল্পে। নদী বাঁধ করবেন সুন্দরবনে, আপনি জেনে রেখে দিন সমস্ত টাকা দিল্লির এসে গেছে, বাঁধ বাঁধতে পারছেন না। কারণ সেই বাঁধের জন্য যে জমি লাগবে, উনি সমস্ত লোককে ঘোষণা করেছিলেন যার হাত থেকে 4 হাত জায়গা নেবেন, পরিবার 6 হাত পিছু জায়গা চাকরি নেবেন, দেওয়ার তাকে কথা। চাকরি দেবেন। প্রত্যেক পরিবারকে চাকরি দেবেন। আমি বলছি একটা জিনিস মমতা ব্যানার্জি ক্লিঞ্চ করুন, সব দলকে ডাকুন, আমরা সাহায্য করব। আমি সিপিআইএম এর পক্ষ থেকে বলছি, বামফ্রন্টের পক্ষ থেকে বলছি, আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হিসেবে বলছি, আপনি যে কোনো কারণে হোক জমির প্রশ্নে একটা বক্তব্য রেখেছেন, লড়াই সংগ্রাম করতে গিয়ে সেটা অবাস্তব, যা হবার হয়ে গেছে। এটা কি মমতা ব্যানার্জির ভালো লাগছে যে ওর রাস্তা এখান থেকে শিলিগুড়ি, আমরা যাব 6 থেকে 7 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছবো, শিলিগুড়িতে কাজ করে ফিরে আসবো রাত্রিবেলা কলকাতায়। দিস ইজ নট এ ডে ড্রিম, দিস ইজ এ রিয়ালিটি। আমাদের বর্ধমান যেতে লাগতো 3 ঘন্টা, 3.5 ঘন্টা, এখন 1 ঘন্টা 15 মিনিটে বর্ধমানে যাই। মানব সভ্যতা আগে ছিল সমুদ্রের ধারে, তারপরে হলো নদীর ধারে, তারপরে হলো রেল লাইনের ধারে, এখন সারা পৃথিবীতে মানব সভ্যতা হয়েছে মোটরেবল রোডের পাশে। 10,000 কোটি টাকার ব্যবসা আমাদের সাথে বাংলাদেশের। এইটুকু রাস্তা যশোর রোড আমরা ঠিক করব। আচ্ছা, তখন আমরা ছিলাম, আপনি পতাকা উড়িয়ে দিয়েছিলেন। এখন করুন, আপনার লোকদের বুঝিয়ে, আমরা আমাদের লোকদের বোঝাবো। গৌতম দা, কে বোঝাবে মমতা ব্যানার্জিকে? গৌতম দা, আমি প্রসঙ্গান্তরে যাব। আমার শেষ প্রশ্ন, কালকে প্রেসিডেন্সি কলেজের আপনার ছেলে সপ্তর্ষি দেব, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসছে। এসএফআই দাবি করেছে যে পুরোটা উদ্দেশ্য প্রণোদিত। আপনি তার বাবা হিসেবে এবং সিপিআইএম নেতা হিসেবে কি বলবেন? এই ঘটনা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। সপ্তর্ষি ক্যালকাটা বয়েজে পড়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়েছে, তারপরে বম্বেতে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, যেটাকে টিস বলে, সেখানে পড়েছে। সর্বশেষে পাশ করে এসেছে ম্যাড্রাসের ইন্টারন্যাশনাল কলেজ অফ জার্নালিজম থেকে, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ জার্নালিস্ট বানাবার প্রতিষ্ঠান। এই 4টের নাম আমি করলাম অন্য কোনো কারণে না। এই 4টে প্রতিষ্ঠানের নেচার হচ্ছে, এখানে ছেলেমেয়েরা এত খোলামেলা ঘুরে বেড়ায়, এখানকার ওরিয়েন্টেশন এমন যে এখানে টিস করার কালচার এরা শেখে না, টিস করার দরকার হয় না।
সপ্তর্ষির ঘরে 3টে ছবি আছে। একটা অমর্ত্য সেনের সাথে তার বসে থাকা ছবি, একটা চে গুয়েভারার ছবি, একটা তার গার্লফ্রেন্ডের সাথে তার ছবি। আমরাও ভাবতে পারি না যে এইভাবে বাড়িতে গার্লফ্রেন্ডের সাথে থাকার ছবি টাঙিয়ে রেখে দেব। হি হ্যাজ গ্রোন আপ ইন দ্যাট কালচার। আর সপ্তর্ষির বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়, who happens to be the chief minister of the state at this present time, যে আমি টেলিফোনে তাকে ধমক দিয়েছি। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, গৌতম বাবু ফোন করলে আপনি ফোন ধরেন না কেন? আগে তো ফোনে কথা বলতেন। তার উত্তরে তিনি বলেছিলেন, আমাদের স্টুডিওতে আগে আমি ফোন ধরতাম, আপনাদের স্টুডিওতে বলেছে, আগে 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 আমি ফোন ধরতাম, ঘন্টার পর ঘন্টা কথা হতো আমার সাথে, কিন্তু শেষের দিকে গৌতমবাবু আমাকে একদিন টেলিফোনে ধমক দেন। তাই বহু মিটিংয়ে বলেছি, পশ্চিমবাংলার কোনো মানুষ বিশ্বাস করবে যে এই মহিলাকে ধমক দেওয়া যায়? তো উনি কেস করুন, উনি সেই টেপটা বের করে দিন। যেদিন টেলিফোনে আমি মমতা ব্যানার্জিকে ধমক দিয়েছি সেই টেপটা বের করে দিন, আমি আজকে থেকে রাজনীতি ছেড়ে দেবো। আর উনি কি করবেন বলুন? সুতরাং সপ্তর্ষি যে কালচারে ডেভেলপ বড় হয়েছে, ওর অপরাধ ও রাজনীতি করছে, ওর অপরাধ ও গৌতম দেবের ছেলে। কিন্তু আমার কষ্ট হয় ওই বাচ্চা মেয়েটার কথা ভেবে, যে টিএমসির একজন কর্মী, সে ঘটনাচক্রে আমার মেয়ে হতে পারত। এইসব জিনিস শেখানো, বাড়িতে বসে এক পলক অন্তত সে ভাববে যে এই যে একটা অভিযোগ তুলে দিলাম একটা ছেলে সম্পর্কে বা আরো 3টে ছেলে সম্পর্কে, এখন আমাকে আজকে বলছে রাইটার্স থেকে নির্দেশ এসেছে 2 ঘন্টার জন্য হলেও সপ্তর্ষিকে গ্রেফতার করতে হবে। তো আমি কাল রাত্রে যখন বারাসাত থেকে ফিরি, আমি ঢুকে আমার ছেলেকে বলি, তো খুবই ভালো হলো, পুজোটা তোমার এবার জেলে যাবে বলে, জেলেই কাটবে বলে মনে হচ্ছে। আর ওর মা ওকে বলল, তোমার একটু ওজন বেড়েছে, জেলে গেলে ওজনটা কমে যাবে। আমি ছুরি খেয়ে পড়েছিলাম, আমি মরে গেছি ভেবে ফেলে দিয়ে চলে গেছিল, মিসার আসামি ছিলাম আমি। ওসব ভয় ভীতি আমাদের নেই, কিন্তু এই অসভ্যতামী রাজনীতি, এসব যদি আর 3 বছর বাদে ফিরে আসে, উনি ভাবতে পারছেন কি হবে? একটা তৃণমূলের লোককে আমরা জেলে ঢোকাইনি, আমরা এই 34 বছরে কোনো রকম অসুবিধা করিনি। আর ব্যক্তিগতভাবে এইভাবে তিনি আক্রমণ করছেন, সেটা পশ্চিমবাংলার মানুষ বিবেচনা করবেন। ধন্যবাদ। আপনি তাহলে বলছেন যে এই পুরো ঘটনাটা সাজানো ঘটনা, বা যেভাবে এসএফআই বলছে উদ্দেশ্য প্রণোদিত। আপনার ছেলে এখন কলকাতাতেই আছে? ঘটনাস্থলে ছিলাম না, সপ্তর্ষি কলকাতাতেই আছে। আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, আমি কি করে বলবো? হ্যাঁ, সে এখানেই রয়েছে, তো ইজ রেডি টু বি অ্যারেস্টেড। বাচ্চা বয়সে অ্যারেস্ট হবে আর কি হবে? সেটা ছবি উঠবে, because he has also become VIP as because he is the son of the VIP, যদিও আমি নিজেকে ভিআইপি মনে করি না। ধন্যবাদ আপনাকে। আমি তথাগতদার কাছে আসব। এই আলোচনা করতে করতে এক চিত্র পরিচালক বন্ধু তিনি এসএমএস করেছেন, এসএমএসটা অবশ্য রসিকতাই বলা যায়, যে দিদি চাইছেন যে রাজ্যটাকে 34 বছর আগে নিয়ে যেতে, যে বামফ্রন্ট যেখান থেকে শুরু করেছিল একেবারে সেখানে যদি পিছতে নিয়ে যাওয়া যায়, তাহলে শূন্য থেকে একেবারে একটা ফ্রেশ স্টার্ট তিনি দিতে পারবেন এই রাজ্যের ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, পরিকাঠামোর ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, স্বাস্থ্য, শিক্ষা, যেগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম। না, আমি প্রথমে মার্জনা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, আমার আসতে দেরি হয়ে গেছে। হাইকোর্ট থেকে আমার এইখানে পৌঁছতে 2.5 ঘন্টা সময় লেগেছে। কলকাতায় আজকে যানজটের এইরকম চেহারা ছিল, মধ্য কলকাতায়। যে প্রশ্নটা এইমাত্র সুমন করলো, অর্থাৎ 34 বছর রাজ্যটাকে পিছিয়ে নেওয়া, যাতে শূন্য থেকে শুরু করা যায়, মানে -34 থেকে আরম্ভ না করে যাতে শূন্য থেকে শুরু করা যায়, এটা একটা অলীক কল্পনা। কখনোই
ঘড়িকে পেছন দিকে ঘোরানো যায় না। তা যদি যেত তাহলে নেহেরুর কমান্ডিং হাইটস থিওরি অনুযায়ী যে টেম্পলস অফ টুমরো বা সারা দেশ জুড়ে যেরকম সেই রাষ্ট্রায়ত্ত শিল্প তৈরি হয়েছিল এবং রাষ্ট্রায়ত্ত শিল্পে দেশের টাকা নয় ছয় হয়েছিল, সেগুলোকে সমস্ত উল্টানো যেত। উল্টে যে রাস্তায় বাকি দেশগুলো অগ্রগতি করেছে, সাউথ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো দেশরা যে রাস্তায় অগ্রগতি করেছে সেই রাস্তায় এগোনো যেত। অতএব এই অলীক কল্পনা করে কোনো লাভ নেই।